বিএনপির শক্তিধর নেতা লুৎফুজ্জামান বাবর যখন জেলখানায় তখন ছিল কর্তৃত্ববাদী শেখ হাসিনার আমল। ১৭ বছর কারাগারে কাটিয়েছেন বিএনপির প্রভাবশালী এই নেতার দীর্ঘ কারাজীবনের অজানা কিছু গল্প জানিয়েছেন সেই সময়ে তার সঙ্গে থাকা এক নেতা। তবে জেলে বসেই দেশে আন্দোলন সংগ্রামের সব খবর পেতেন তিনি। জেলখানায় নতুন বন্দী ঢুকলেই লুৎফুজ্জামান বাবর খোঁজ নিতেন, ভয় না পেতে বিএনপি কর্মীদের সাহস যোগাতেন। দীর্ঘদিন থাকা বহু নেতাকর্মীর খোঁজ পর্যন্ত অনেক পরিবারে নিতে পারতেন না, ঠিক তখনই সেই সকল নেতাদের পাশে দাঁড়াতেন তিনি। খাবার সময় নিজের খাবার দলীয় অন্য কর্মীদের সরবরাহ করতেন লুৎফুজ্জামান বাবর। ১৭ বছরের জেল জীবনে নানাভাবে নির্যাতিত হলেও মনোবল হারায়নি সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় প্রোটোকল পাওয়ার কথা থাকলেও শেখ হাসিনা সেই সুযোগ থেকেও বঞ্চিত করেছেন তাকে। কারাগারে দেয়া হয়নি ডিভিশনও, খুবই সাদা মাটাভাবে জীবন পার করতে হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এক নেতা। এমনকি কারা আইন ভঙ্গ করে লুৎফুজ্জামান বাবরকে বঞ্চিত করা হয়েছে। জেল জীবনে পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তিনি। অন্য বন্দীরা স্বজনদের সঙ্গে সুযোগ করে দেখা করতে পারলেও বাবরকে দেয়া হয়নি সেই সুযোগ। উল্টো দেখা করতে যাওয়া পরিবারের সদস্যদের হয়রানি করেছে কারা কর্তৃপক্ষ। সাধারণ কয়েদিদের মতোই কাশিমপুরের কারাগারে দিন কেটেছে তার। কখনো কখনো ভেতরে তার উপর নির্যাতনের অভিযোগ রয়েছে। বিএনপির সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাগারে যাওয়ার আগে দেশের পরিস্থিতি ছিল খুবই নাজুক। নানা অত্যাচার সহ্য করলেও নৈতিকতার মানদণ্ডে অটুট ছিলেন লুৎফুজ্জামান বাবর। জেল জীবনে একেবারেই সাদামাটা জীবনযাপন করেছেন বিএনপির সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। একটা খাবার কিনলে পাশের রুমে আমাদের কেউ আছে কিনা বা অন্য কেউ জুলুমের শিকার কেউ আছে কিনা এরকম তাদেরকে দেয়া, খোঁজখবর নেয়া, এ ধরনের অসংখ্য নমুনা বিগত বছরগুলিতে কারাগারে ওনার সেই খ্যাতি রয়েছে যে যাদের উনি খোঁজখবর রেখে দেখা হয়েছে। ১৯৯১ সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। এরপর ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওই বছরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন তিনি। মাজহারুল আলম, কালের কণ্ঠ।